আজকে 4 ফেব্রুয়ারি 2026 সাল। আজকের প্রথম আলো পত্রিকার রিভিউটা দেখে নিই আমরা পত্রিকার গুরুত্বপূর্ণ নিউজগুলো দেখার চেষ্টা করব। চট্টগ্রাম বন্দর অচল অবস্থা। আচ্ছা, এখানে প্রথম পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের নতুন নাম SIF। র্যাবের নতুন নাম করা হয়েছে SIF, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স করা হবে। এটা গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওর জন্য। আচ্ছা, পরবর্তী পৃষ্ঠায় দেখি। পরবর্তী পৃষ্ঠায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে একটি নিউজ করা হয়েছে। সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের পেশার বাইরে 37 ধরনের কাজ করতে হয়। প্রাথমিক শিক্ষকদেরকে পেশার বাইরেও 37 ধরনের কাজ করতে হয়। পেশার বাইরে 37 ধরনের কাজ করতে হয়। এটার কারণে কি হচ্ছে? এটার কারণে শিক্ষকরা কী করতে পারছেন? ক্লাসে মনোযোগী হতে পারছেন না, তাই না? শিক্ষকদের 87% কোনো না কোনোভাবে পেশা বহির্ভূত কাজে যুক্ত থাকতে হয় বলে সমীক্ষায় উঠে এসেছে। তো এটার কারণে শ্রেণীকক্ষে একটি বিরূপ প্রভাব পড়ে, সেটা আমরা দেখি। এখানে কি আছে? 5টি সুপারিশ করা হয়েছে। 5 ধরনের সুপারিশ করা হয়েছে সমীক্ষায়। ক্লাস চলাকালীন কোনো ধরনের তথ্য সংগ্রহ করানো যাবে না। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক, অফিস বা সহকারী ডিজিটাল সহকারী নিয়োগ দিতে হবে। একক ডিজিটাল পোর্টালের মাধ্যমে সকল ধরনের দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হবে। 4 নম্বর বলা হচ্ছে শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য ও স্ট্রেস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। 5 শিক্ষকদের পাঠদানের সময় সুরক্ষা নীতি প্রণয়ন করা। এটা হচ্ছে আমাদের 5টি সুপারিশ। এর এছাড়া রয়েছে নির্বাচন। এখন সামনে তো নির্বাচন নিয়ে সব ধরনের তথ্য থাকবে। পরবর্তী পেজে দেখি আমরা। নিপা ভাইরাস এসেছে নতুন 3টি বিপদ নিয়ে। নিপা ভাইরাসের মৃত্যু হার কি 100%। হ্যাঁ, নিপা ভাইরাস দেখি এখানে। নিপা ভাইরাসের মৃত্যু হার 100%। নতুন এলাকার বিস্তার, ঋতুভিত্তিক পরিবর্তন। যে দেশে প্রথমবারের মতো শীতকালের পাশাপাশি গরমকালে নিপা ভাইরাসের সংক্রমণ ঘটে। আচ্ছা, নিপা ভাইরাস গেল। পরবর্তী পেজ আমরা দেখি। সুষ্ঠু নির্বাচন, এখানে গুরুত্বপূর্ণ কিছু নেই। আমরা যেহেতু চাকরির পরীক্ষার্থী বা একটা চাকরির প্রস্তুতি নিচ্ছি, এই জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু দেখবো। এই পেপার পত্রিকা জাস্ট চোখ বুলায় রাখবো। চুক্তির সঙ্গে জড়িত না দেশে, এখানে গুরুত্বপূর্ণ কিছু নেই। চট্টগ্রাম বন্দর নেই। বিনোদন পাতা তো আমরা অবশ্যই দেখবো না, এখানে আমাদের কোনো দরকার নেই। হ্যাঁ, মতামত পাতাটা আমরা দেখতে পারি। এখানে একটি সম্পাদকীয় আছে যে ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা। আচ্ছা, এটা আমরা পড়ে নিতে পারি। আচ্ছা, রাজনীতি এবং নির্বাচন নিয়ে বলা হচ্ছে যে এই নারী প্রার্থীতে না, ভোট টানতে নারী হ্যাঁ। আচ্ছা, এটা কি বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ভোটের মাঠে এসে দেখা যাচ্ছে নারীদের প্রার্থী করার প্রশ্নে যারা না বলছেন, তারাই আবার ভোটা টানার ক্ষেত্রে হ্যাঁ কৌশলের ব্যবহার করছেন। এটা রাজনৈতিক দ্বিচারিতা। যে এটাও মানছেন আবার ওটাও মানানোর চেষ্টা করছেন। এরকম যে ভোটের মাঠে এসে দেখা যাচ্ছে যে নারীদের প্রার্থী করার প্রশ্নে যারা না বলছেন, তারাই আবার ভোট টানার ক্ষেত্রে হ্যাঁ কৌশলের ব্যবহার করছেন। এটা আমরা প্রয়োজন হলে পড়ে নিতে পারি। আচ্ছা, মধ্যপ্রাচ্য এখন আমাদের খ্যাপাটে ট্রাম্প অনেক কিছু বলছেন। সো এই মার্কো কার্নেলোসের এই যে মধ্যপ্রাচ্য নিয়ে বিশ্লেষণটা, এটা আমরা পড়বো, খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখে নিই একটু যে কী বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে কী হয়েছে। ইন্টারনেট বন্ধ করা হয়, বিক্ষোভের সরাসরি সম্প্রচার সীমিত করা হয়, অনেক কিছু হয়। তারপর স্যাটেলাইট নির্ভর স্টারলিংক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়। ইরানের যে বর্তমান যে সংকট চলছে। তো এখানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রায় বিকৃত দৃষ্টিভঙ্গিতে দেখেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ট্রাম্পের কাছে কি স্বাভাবিক না। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে একটি বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে অনিশ্চয়তা। এটা আসলে যে কোনো ধরনের বিশ্লেষকরা বলে থাকেন যে ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে আমরা কিছু প্রেডিক্ট করতে পারি না। হি ইজ টু মাচ অফ অ্যান আনপ্রেডিক্টেবল পারসন। সো দাভোসে গ্রিনল্যান্ড নিয়ে তার হুমকির মধ্যে দিয়ে তা স্পষ্ট রয়েছে। তো এখানে দেখি এই উত্তেজনার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন একটি বিবেচনার সিদ্ধান্ত নিয়েছেন সেটা তারা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছেন। তার পরবর্তীতে এই যে ভেনেজুয়েলার যে ঘটনা, নিকোলাস মাদুরো
প্রেসিডেন্টকে আটক করা বা ভেনেজুয়েলার বর্তমান যে তেলের শাসন ব্যবস্থা মোটামুটি এখন আমেরিকার হাতে রয়েছে, এই ব্যাপারগুলো কীভাবে হয়েছে। এখানে আমরা দেখি যে ভেনেজুয়েলায় যেভাবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠরা বিশ্বাসঘাতকতা করেছেন, ইরানের ক্ষমতা ও নিরাপত্তা কাঠামোর ভেতরে তেমন কাউকে খুঁজে পাওয়া কিন্তু সহজ নয়। এই জন্য ইরানের ভেতরে অন্তর্ঘাত বা অন্তর্দ্বন্দ্ব চালনা করা ট্রাম্পের জন্য এত সহজ হবে না। এছাড়া ইরানের নেতৃত্ব আবার যুক্তরাষ্ট্রের ফাঁদে পড়বে এমন আশঙ্কাও কম। আচ্ছা, ইরানে কিন্তু খুব সাধারণভাবে ইরানের যে অভ্যন্তরীণ অবকাঠামো, অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি করা বা সংঘাত তৈরি করা এত সোজা না। কেন? ইরান বিদেশি আধিপত্যের বিরুদ্ধে ঐতিহাসিকভাবে সংবেদনশীল। বাইরে থেকে চাপ দেওয়া কোনো পরিবর্তন উল্টো ফল দিতে পারে। ইরাকের শিক্ষা এখানে প্রযোজ্য। আরও কিছু গুরুত্বপূর্ণ এখন 90 মিলিয়ন মানুষের দেশ ইরান। দক্ষ জনশক্তি সম্পন্ন ও বিপুল তেল গ্যাস সম্পদের দেশ ইরান। যদি সত্যিকারের গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়, তাহলে কি সেটা সত্যিই যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য সত্যি স্বস্তিকর হবে? একটা প্রশ্ন করা হয়েছে। এখন আমাদের ট্রাম্প ইরানের শাসন ব্যবস্থাকে নিজের কবজায় না নিয়ে দেশের অভ্যন্তরে কিছু সমস্যা করতে পারেন। সেটাই বলেছেন মার্কো কার্নেলোস। কী বলেছেন তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের রাস্তায় অভিবাসন পুলিশের দমনমূলক তৎপরতা বন্ধ করা ও আভ্যন্তরীণ ক্ষোভ প্রশমিত করলেও কিন্তু দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি উন্নতি হবে, যেটা বিদেশি যুদ্ধের চেয়েও তার জন্য বেশি ফলপ্রসূ হতে পারে। সো এটা মার্কো কার্নেলোসের একটি বিশ্লেষণ। আচ্ছা, আমরা পরবর্তী পেজগুলোতে দেখি কী বলা হয়েছে এখানে। আচ্ছা, এই শিক্ষা ব্যবস্থার সংস্কার, এখানে স্কুল পালানোর মজা একটা সুন্দর আর্টিকেল আমি পড়লাম কিছুক্ষণ আগে। এই আর্টিকেলে কী বলা হচ্ছে আমরা একটু দেখে আসি। যে স্কুল পালানোর মজা ওরা জানে না। তারেক হোসেন, উনি থাইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শিক্ষাবিদ এবং গবেষক। তো কী বলেছেন উনি কিন্তু আমাদের আগামী শিক্ষা ব্যবস্থার 3টি মূল দর্শনের উপর দাঁড় করানো উচিত, একটি পরামর্শ আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, উনি এই ধরনের পরামর্শ দিয়েছেন যে আগামী এই নির্বাচনে বিভিন্ন রাজনীতিবিদরা বিভিন্ন ধরনের সংস্কারের কথা উল্লেখ করছেন। তো তাদের ওয়েবসাইটে তিনি সার্চ করতে যেয়ে দেখেন যে শিক্ষা নিয়ে কোনো কিছু আছে কি না। তো সেটার পরিপ্রেক্ষিতে তিনি এই আর্টিকেলটি লিখেছেন যে বাংলাদেশের আগামী শিক্ষা ব্যবস্থা 3টি মূল দর্শনের উপর দাঁড় করানো উচিত। কী করতে পারে সেটা? একটা দক্ষতা ভিত্তিক শিক্ষা, একটা সর্বজনীন পুষ্টি কর্মসূচি, আর একটি অংশগ্রহণমূলক শিক্ষা শাসন। তো দক্ষতা ভিত্তিক শিক্ষা তো অবশ্যই আমাদের দরকার। দক্ষতা ভিত্তিক শিক্ষা, কারণ আমাদের এখানে দেখা যায় যে কেউ একজন ইংরেজি সাহিত্যে পড়াশোনা করে সে ব্যাংকিং পেশায় নিয়োজিত হচ্ছেন, অথবা দেখা যায় কেউ একজন ডাক্তারি এমবিবিএস কমপ্লিট করে দেখা যাচ্ছে পুলিশ ক্যাডারে নিযুক্ত হচ্ছেন। সো এই যে দক্ষতা ভিত্তিক যে শিক্ষার রূপান্তর, এটা আমাদের বাংলাদেশে কিন্তু দেখা যায় না। সো এই শিক্ষা ব্যবস্থার কারণে অসামঞ্জস্য শিক্ষা এবং কর্মক্ষেত্রের কারণে কিন্তু আমাদের অনেক মেধা হয়ে যাচ্ছে, মেধা পাচার হয়ে যাচ্ছে, ব্রেন হচ্ছে। সো দক্ষতা ভিত্তিক শিক্ষা রূপান্তর করার ক্ষেত্রে তিনি কী সাজেশন দিয়েছেন? তিনি বলছেন যে বাধ্যতামূলক কারিগরি শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে, ডিজিটাল বা গ্রিন স্কিল শিক্ষা চালু করা দরকার, মাদ্রাসায় এখানে স্টেমটা আমরা পরে দেখছি। আইসিটি ও ইংরেজি যুক্ত করেও তাদের মূলধারার কর্মসংস্থান উপযোগী করতে হবে। এখানে স্টেম শিক্ষা ব্যবস্থা হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স। যে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং ম্যাথমেটিক্স, এই 4টি বিষয়কে একত্রিত করে একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা, মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থায় ইনক্লুড করতে হবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে সর্বজনীন পুষ্টি কর্মসূচি, যে ইউনিভার্সাল নিউট্রিশন প্রোগ্রাম, এটা চালু করা যেতে পারে। যে আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা পুষ্টিহীনতায় ভুগছে। তাদের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মিটছে না, যার কারণে তারা পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে, জীবনযাপনে পিছিয়ে যাচ্ছে। সো সর্বজনীন পুষ্টি কর্মসূচি চালু করা যেতে পারে। আর 3 নম্বরটা হচ্ছে, এই পুষ্টি চালু করার ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে মিড ডে মিলের যে কথা বলা হয়েছে, সেটা কীভাবে আমরা পরিচালনা করতে পারি? যে স্থানীয় কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা যে শস্য, সেখান থেকে আমরা
মিড ডে মিলের ব্যবস্থা করব। এতে কী হবে? এতে কৃষকরাও লাভবান হবেন এবং শিশুদের স্বাস্থ্য নিশ্চিত হবে। এবার 3 নম্বরে যে পয়েন্টটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অংশগ্রহণমূলক শিক্ষা শাসন বা পার্টিসিপেটরি গভর্নেন্স। এই অংশগ্রহণমূলক শিক্ষা শাসন, যে এখানে তিনি যে উদাহরণটা টেনেছেন যে আমাদের দেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো যে ভিসি বা ভাইস চ্যান্সেলর নিযুক্ত হন, এটা কিন্তু ইউজিসি নিয়োগ করেন। এখন ইউজিসি নিয়োগ করার ক্ষেত্রে কোনো প্রকার ভোটাভুটি তাদের ভেতরে হতে পারে, যেটা নট ডিসক্লোজড, সেটা হয়তো আমরা জানি না, আমরা সাধারণ জনগণরা জানি না। এতে কি বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার হতে পারে সেই ক্ষেত্রে। কিন্তু ইনি থাইল্যান্ডের যে বিশ্ববিদ্যালয়ের গবেষক, সেখানে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী হতে পারে, কী পদ্ধতি অবলম্বন করা হয়, যে ভোটাভুটির আয়োজন করা হয়। এখানে বলা হচ্ছে যে একাডেমিক স্টাফ, অ্যাডমিন স্টাফ এবং ছাত্রছাত্রীরা, এই 3 গ্রুপের লোকজন, 3 ধরনের ব্যক্তিবর্গ ভোটাভুটির মাধ্যমে একজন শিক্ষক বা ভিসি নিযুক্তে সাহায্য করেন। এতে কী হয়? এতে যিনি শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত ভিসি হতে চাচ্ছেন, তাকে শুরু থেকেই এই সৎ এবং নৈতিকভাবে প্রতিটি কার্যক্রম পরিচালনা করতে হয়। তাহলেই তো তিনি ভোটে জয়ী হতে পারবেন এবং নিযুক্ত হতে পারবেন। তো বাংলাদেশে কিন্তু এই ব্যবস্থাটি নেই। তো এই অংশগ্রহণমূলক শিক্ষা শাসনের কথাও তিনি বলেছেন। হ্যাঁ, ওকে, খুব সুন্দর একটা আর্টিকেল। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি পরবর্তীতে কী আছে। খেলাধুলাতে গুরুত্বপূর্ণ কিছু নেই। আচ্ছা, সিলিন্ডার গ্যাসের সংকট শীঘ্রই কাটছে না। সিলিন্ডার গ্যাস, আমাদের দেশে গ্যাসের চাহিদা আছে এখন। ভারতের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, হ্যাঁ আচ্ছা, এই যে ভারতের সঙ্গে কিন্তু ট্রাম্পের চুক্তির ঘোষণা হয়ে গেছে। এটা গুরুত্বপূর্ণ যে ভারতের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, শুল্ক কমে 18%। যে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার 50% থেকে কমিয়ে 18% করা হচ্ছে। 50% কমিয়ে 18% করা হচ্ছে। তাহলে এটি গুরুত্বপূর্ণ যে বর্তমানে ভারতের শুল্ক 18%। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু আছে? ওকে, এছাড়া গুরুত্বপূর্ণ কিছু নেই। এটা হচ্ছে আজকের এর প্রথম আলো রিভিউ।